আমরা আজকে যেই গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে আলোচনা রাখতে চাই সেটা হলো যে আমরা গণ অভ্যুত্থান পরবর্তী যে বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন আমরা দেখেছিলাম, সেই সুন্দর স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমাদের কোন কোন বিষয়গুলো সবথেকে বেশি প্রায়োরিটি দেওয়া উচিত, সেই বিষয়টা আমাদের আলোচনা করা অত্যন্ত জরুরি। আমরা পূর্ববর্তী আলোচনায় বলেছিলাম যে 1971 সালে বাংলাদেশকে আমরা ভূখণ্ড হিসেবে স্বাধীনতা অর্জন করতে পেরেছি, আর 2024 সালে এসে আমরা বাংলাদেশের মালিকানা পাওয়ার জন্য স্বপ্ন দেখেছি বা মালিকানা পাওয়ার জন্য যেই বিজয় আমরা লাভ করেছি। এখন সেই বাংলাদেশকে ওন করে আমরা কিভাবে বাংলাদেশকে একটা সুখী সমৃদ্ধি উন্নত রাষ্ট্র হিসেবে গড়তে পারি, যেটা গোটা বিশ্ব মানুষের সামনে একটা বেস্ট এক্সাম্পল হতে পারে। সেক্ষেত্রে আমাদের এখন থেকেই একটা সমন্বিত ডেভেলপমেন্ট পলিসি, আমাদের কার্যক্রম, আমাদের চিন্তাধারা আমাদেরকে এইভাবে তৈরি করতে হবে। আমি মনে করি যে এই মুহূর্তে যত বেশি আলোচনা করা যাবে ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে আমরা কী করতে চাই, যত বেশি আলোচনা হবে, ডিসকোর্স হবে, ক্রিটিক হবে, লেখা হবে, ডিবেট হবে, বিভিন্ন অ্যানালাইসিস হবে, তত বেশি আমরা নতুন নতুন আইডিয়া পাবো রাষ্ট্রকে বিনির্মাণ করার জন্য। এবং আমি দেখতে পেয়েছি, বিশেষ করে আমি খুবই আশাবাদী যে এখন যে যুবক সমাজ রয়েছেন, যারা এই আন্দোলনকে নেতৃত্ব দিয়েছেন, তারা এখনও বিভিন্ন জায়গায় কথা বলছেন, কনফারেন্স করেছেন এবং তারা বিভিন্ন পাবলিক মিটিংয়ে বা পার্সোনালি আলোচনা করছেন যে কীভাবে বাংলাদেশকে বিনির্মাণ করা যায়। তো সেই ক্ষেত্রে এটা খুবই পজিটিভ দিক এবং আমি মনে করি এটা আরও বেশি আলোচনা হওয়া উচিত। এবং পলিটিক্যাল সায়েন্সের পার্সপেক্টিভ থেকে একটা ডিসকোর্স অ্যানালিসিস হতে পারে যে কীভাবে একটা সামান্য কোটা আন্দোলন কিভাবে একটা রাষ্ট্রের স্বৈরাচারকে তাড়িয়ে দিতে পারে, এটা কিভাবে সম্ভব হয়েছে, এর পিছনে কি পাওয়ার ছিল, কি শক্তি ছিল, কি মেকানিজম ছিল, কি সিস্টেম ছিল, যার কারণে একটা সমন্বিত স্বৈরাচার রাষ্ট্র যেখানে তার প্রত্যেকটা অংশকে ধ্বংস করে দিয়ে একেবারে টোটালি সে নিজের হাতে কবজায় নিয়েছিল, সেই একটা রাষ্ট্রকে একটা নিরস্ত্র মানুষগুলা চ্যালেঞ্জ করে দিয়ে নিরস্ত্র অবস্থায় গুলির সামনে বুক পেতে দিয়ে স্বৈরাচারকে পতন করে ছেড়েছে। এটা অত্যন্ত একটা আশ্চর্য শিক্ষণীয় বিষয়। কী শক্তি ছিল সেই জায়গায়, আমরা যদি আলোচনা করতে পারি তাহলে আমাদের পরবর্তী জাতি গঠনের ক্ষেত্রে অত্যন্ত কাজে লাগবে। তো ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে অনেকগুলো বিষয় গুরুত্বপূর্ণ, এটা আপনারাও জানেন, আমরাও জানি, কিন্তু আমি সবগুলো আজকে আলোচনা করব না। আমি একটা পয়েন্ট আলোচনা করতে চাই, সেটা হলো যে আমাদের একটি জাতীয় ঐক্য করা দরকার। ন্যাশনাল কনসেনসাস অ্যান্ড কালেকটিভ রেসপন্সিবিলিটি টু বিল্ড আপ আওয়ার নেশন, সেটা কিভাবে আমরা করতে পারি আর সেটা কেন দরকার, এটা একটু ব্যাকগ্রাউন্ড আমাদের জানা দরকার। আপনারা দেখুন তো, এই সরকারটাকে চেঞ্জ করার জন্য কত না কষ্ট করেছেন, কতবার না চেষ্টা করা হয়েছে বিরোধী দল থেকে শুরু করে বিভিন্ন অংশ থেকে শুরু করে, কিন্তু কেউ তো সফল হতে পারেনি। এবং আপনারা জানেন যে এই সরকার যখন 5টা গণহত্যা চালিয়েছে এবং মানুষগুলো যখন বারবারই প্রতিবাদ করার চেষ্টা করেছে, সে দাবি রাখতে পেরেছে, সে তার স্টেট মেকানিজমকে ব্যবহার করে ঘুরিয়ে দিতে পেরেছে, কিন্তু 2024 সালে এসে কেন সে সরকার সেটা পারেনি, সেটা কোশ্চেনটা আমাদের অ্যানালাইসিস করা খুবই গুরুত্বপূর্ণ। সেটা হলো এই যে এত বছর, বিশেষ করে আমাদের স্বাধীনতা লাভ করার পর 2024 সাল পর্যন্ত যারাই ক্ষমতায় এসেছেন তারা জাতিকে বিভক্ত করেছেন, বিভক্তের রাজনীতি ছিল এবং সেই জায়গায় প্রত্যেকে তার নিজের ক্ষমতাকে স্থায়ী করার জন্য নিজেরা ন্যারেটিভ ডেভেলপ করেছে। এবং তারা যে মুক্তিযুদ্ধের ইতিহাসটাকে, যেখানে প্রত্যেকের পার্টিসিপেশন ছিল, প্রত্যেকের রক্তের বিনিময়ে স্বাধীনতা এসেছিল, সে জায়গায় মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করেছে, পলিটিসাইজ করেছে, একটা রাজনৈতিক বিকৃত ইতিহাস তৈরি করার কারণে সেটা নিয়ে পুরা জনগণকে বিভ্রান্ত করেছে এবং তারা সেই বিকৃত ইতিহাস তৈরি করে দিয়ে তারা ক্ষমতার লেজিটিমেসিকে স্ট্রং করার চেষ্টা করেছে। এবং সেটা শুধু এক পক্ষ বলবো তা না, অনেক পক্ষ করেছেন। এরপরে আমরা যদি দেখি, আমরা বিগত 16 বছরের মধ্যেও আমরা দেখতে পাবো যে বিশেষ করে যে পিলখানা হত্যাকাণ্ডের সময়, আমি তখন ঢাকা ইউনিভার্সিটিতে ছিলাম,
আমার তো মনে আছে যে প্রথমে যখন বিডিআররা আক্রমণ করলো, সেনাবাহিনীর ভিতরে যখন রেভোল্ট করলো, তখন প্রথম অবস্থায় মানুষের পাবলিক পারসেপশন ছিল যে তারা বিডিআররা সবচেয়ে ডিপ্রাইভড, সুতরাং তারা যেটা করছে তারা ডিপ্রিভেশনের কারণে করছে। মানুষের পাবলিক পারসেপশন ওই দিয়ে ঘুরে দেওয়া হয়েছিল, কিন্তু ভেতরে কী হচ্ছিল আমরা জানতাম না। পরে যখন বিকাল হলো জানতে পারলাম যে 57 জন সেনা অফিসার হত্যা করে ফেলেছে, তখন কারো কিছু করার ছিল না, জাতি বিভক্ত ছিল। আচ্ছা আসুন এখন আমরা জামাত ইসলামের যে নেতাদেরকে মানবতা বিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত করে মিথ্যা মামলা দিয়েছিল, এই যে জুলুম ক্র্যাকডাউন করেছে, সেই ক্ষেত্রে এক জাতি বা অন্যান্য যারা পলিটিক্যাল পার্টি রয়েছেন অনেকে মনে সেটা জামাতের উপর আক্রমণ আমাদের কাছে তো কিছু না, সেটা পলিটিসাইজ করেছে, সেটা সাইড করে দিয়েছে, সকলের কনসার্ন তৈরি হয়নি। শাপলা চত্বরের ইতিহাস আপনারা দেখুন, যখন শাপলা চত্বরে হাজার হাজার এই মাদ্রাসার ছাত্রকে শহীদ করে দেওয়া হলো, তখন আমাদের এলিট সোসাইটি মনে করলো এটা শুধু হুজুরদের উপর আক্রমণ হয়েছে, এটা জাতির উপর আক্রমণ করা হয়নি। অথচ তারাও তো মাদ্রাসার ছাত্র, তারা কারো কারো ভাই ছিল, সন্তান ছিল, বিভিন্ন সমাজের শ্রেণীর ছাত্র ছেলে সন্তান ছিল তারা, কিন্তু এটা গোটা আপামর সমাজকে জাগাতে পারেনি, কারণ জাতি ছিল ডিভাইডেড, তারা ছিল আলাদা, সেজন্য সেটাকে প্রেশার ক্রিয়েট করতে পারেনি গভর্নমেন্টকে। আবার দেখুন বিএনপির উপর যখন ক্র্যাকডাউন হলো, তখন সবাই বলে ওটা বিএনপির আক্রমণ আমাদেরকে করিনি। তো এই যে একটা ডিভাইড অ্যান্ড রুলের জায়গায় চলে যাওয়ার কারণে আন্দোলনটা সফল হতে পারেনি। কিন্তু 2024 সালে 5ই আগস্টের যে বিপ্লব হলো, এটা কেন সফল হলাম, তার কারণ হচ্ছে গোটা জাতি একত্রবদ্ধ হয়েছিল। এই আন্দোলনটা ছাত্ররা আমার মনে হয় যদি কোনো একক নেতৃত্বে এই আন্দোলনটা হতো তাহলে আন্দোলন সফল হতো না। তার কারণ হচ্ছে সরকার বুঝতে পারতো যে এর আন্দোলনের লিডার কারা, এদেরকে গ্রেপ্তার করলে আন্দোলন শেষ। কিন্তু আমরা আশ্চর্য দেখেছি যে ছাত্ররা কালেকটিভভাবে নেতৃত্ব দিয়েছে, ইট ওয়াজ কালেকটিভ লিডারশিপ। সেক্ষেত্রে যাদেরকে ধরে নেওয়া হয়েছে বাকি তারা অটোমেটিকলি দে অ্যাসাইন দ্য রেসপন্সিবিলিটি, প্রত্যেকে দায়িত্ব নিয়েছে, দায়িত্ব নিয়ে কাজ করেছে। এবং আমরা দেখতে পেয়েছি যে এই আন্দোলনে তারা গোটা সমাজকে একত্রিত করার সুযোগ পেয়েছে। অনলাইন মিডিয়া থেকে শুরু করে, পত্রপত্রিকা থেকে শুরু করে, ফেসবুক ইউটিউব থেকে শুরু করে গোটা জাতিকে তারা বিভিন্নভাবে এনার্জাইজ করে একটা জাতি ইস্যুতে পরিণত করতে পেরেছে। সেখানে আমি দেখেছি যে সবাই একত্রিত হয়েছিল, বিএনপি বলেন, জামাত বলেন, হেফাজত বলেন, বাম দল বলেন, সবাই একত্রিত হয়েছিল যে না, এই আন্দোলনের যে বৈষম্য আন্দোলন হচ্ছে, এখানে সরকার যে ক্র্যাকডাউন চালাচ্ছে এটা অন্যায়, এটা অপরাধ, এটা জুলুম। এবং এই আশ্চর্য বিষয় হলে কখনো বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এইভাবে জাতীয় ইস্যুতে পার্টিসিপেট করেনি, কিন্তু এই আন্দোলনে পাবলিক প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সকালে একত্রিত হয়ে একটা আন্দোলনকে দাবালনের মতো দাও দাও করে জারি দিতে পেরেছে। সুতরাং জাতিকে জায়গায় একতাবদ্ধ হওয়ার কারণে আন্দোলনটা সফল হয়েছে। সুতরাং এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে জাতীয় ঐক্যবদ্ধতা ছাড়া, ন্যাশনাল ইউনিটি ছাড়া, ন্যাশনাল কনসেনসাস ছাড়া একটা জাতির মুক্তি লাভ করতে পারে না। আচ্ছা, এখন আমরা যদি চিন্তা করি যে ভবিষ্যৎ বিনির্মাণে এই মডেলটা আমরা কীভাবে কাজে লাগাতে পারি, জাতীয় ঐক্যের যে মডেলটা আমরা পেয়েছি বিগত আন্দোলনে, সেটা কীভাবে কাজে লাগাতে পারি, আমি মনে করি এক্ষেত্রে আমাদের অনেক সুযোগ রয়েছে এটা নিয়ে রিসার্চ করা, গবেষণা করা, সেখান থেকে বিভিন্ন মডেল তৈরি করা। ন্যাশনাল কনসেনসাস ডিফারেন্ট মডেল আসতে পারে আমাদের সামনে, পলিটিক্যাল সায়েন্স থেকে পার্সপেক্টিভ শুরু করে, সোশ্যাল সায়েন্স থেকে শুরু করে, রিলিজিয়াস পার্সপেক্টিভ থেকে শুরু করে ডিফারেন্ট অ্যাঙ্গেলে আমরা ডিফারেন্ট মডেল ডেভেলপ করতে পারি ফর দি creation of the national consensus, and that will be much more effective to respond the any kind of indiscrimination. তো সেক্ষেত্রে আমি মনে করি যে এই মুহূর্তে আমাদেরকে জাতীয় ঐক্যবদ্ধ হতে হবে। এবং জাতীয় ঐক্য ভিত্তিটা কী হবে, আমরা কেমন বাংলাদেশ চাই তার উপরে, আমরা কি চাই, একটা বৈষম্যমুক্ত বাংলাদেশ চাই, একটা উন্নত আধুনিক বাংলাদেশ চাই, একটা কম্প্রিহেন্সিভ বাংলাদেশ চাই, একটা গণতান্ত্রিক সিস্টেমের বাংলাদেশ চাই, যেখানে প্রত্যেকে তার মতো করে ইচ্ছে করে সে তার বিজনেস করতে পারবে, তার সোসাইটিতে কথা বলতে পারবে, সে তার ক্রিয়েটিভিটিকে তুলে ধরতে পারবে, মেধাকে মূল্যায়ন করতে পারবে, যা যোগ্যতা আছে তার যোগ্যতা অনুযায়ী সে নিজেকে ডেভেলপ করতে পারবে। এই সুযোগটা আমরা চাই। এবং আমরা চাই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে স্ট্রং করে ধরে রাখার জন্য একটা জাতীয় ঐক্যতা দরকার। এরা যদি আমরা না করি তাহলে আবারও
আমাদের ডিভিশনের ভিতরে সুযোগ নিয়ে আমাদের যে পার্শ্ববর্তী রাষ্ট্র রয়েছে বা আমাদের যে শত্রু রয়েছে তারা চাবে আন্তর্জাতিকভাবে আমাদেরকে উপরে বেশি ছড়ি ঘোরানো বা আমাদের উপরে আন্দোলন, আমাদের উপরে আরও বেশি জুলুম করা, তাদের ন্যাশনাল ইন্টারেস্ট সার্ভ করার জন্য। সে জায়গায় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য জাতীয় ঐক্য জরুরি। আমরা কেউ বিএনপি করি, কেউ আওয়ামী লীগ করি, কেউ জামাত করি, যে কেউ হেফাজত করি, হোয়াট এভার ইট ইজ, আমরা যেই দলই করি না কেন, আমাদের এই জায়গায় একেবারে স্ট্রং সীসাডালা প্রাচীরের মতো এক হতে হবে। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ক্ষেত্রে কাউকে আমরা ছাড় দেব না। আমরা এই জায়গায় এখানে আমরা কাউকে সুযোগ দেব না। এবং সেক্ষেত্রে আমরা আগে দেখেছি যে আমাদের অনেক নেতৃবৃন্দ আছেন যারা তাদের ক্ষমতাকে কুক্ষিত করার জন্য কেউ দৌড় দিয়েছেন চায়নাতে, কেউ দিয়েছেন ইন্ডিয়াতে, কেউ গিয়েছেন আমেরিকাতে। আসলে একটা লজ্জার বিষয়, আমার দেশ আমি কীভাবে গর্ব, সেক্ষেত্রে আমি কেন অন্য রাষ্ট্রের উপর ডিপেন্ড করে ক্ষমতা আসতে হবে। এই বিষয়টা যদি পরবর্তীতে আমরা দেখি কোনো রাজনৈতিক দল বা কোনো ব্যক্তি বা গোষ্ঠী করেছে, গোটা জাতি একত্রবদ্ধ হয়ে আমরা প্রতিবাদ করতে হবে। যেটা অন্যায়, এটা করা যাবে না, এটা আমাদের জন্য লজ্জা বয়ে নিয়ে আসে। সেই বিষয়ে আমাদের তরুণ সমাজ থেকে শুরু করে সবাই সজাগ থাকতে হবে। দ্বিতীয় নম্বর ইস্যু, জাতীয় ইস্যু ঐক্যবদ্ধ হওয়ার ক্ষেত্রে আমি মনে করি এই মুহূর্তে আমাদেরকে একটা ন্যাশনাল প্রায়োরিটি ঠিক করতে হবে। শর্ট টাইম প্রায়োরিটি, লং টার্ম প্রায়োরিটি। শর্ট টার্মের ক্ষেত্রে আমাদের এই মুহূর্তে এমার্জেন্সি কাজগুলো কী আছে, আমরা এই মুহূর্তে কোন বিষয়গুলো ক্রাইসিস ফেস করছি, এই ক্রাইসিসগুলো সমাধান করার জন্য আমাদের কি করা উচিত সেই বিষয়ে আলোচনা করা। আমরা গভর্নেন্সে কী করতে চাই, আমরা ইকোনমিতে কী করতে চাই, আমরা ন্যাশনাল সিকিউরিটিতে কী করতে চাই, আমরা সোশ্যাল স্ট্রাকচারে কী করতে চাই, আমরা আন্তর্জাতিক রিলেশন বা ইন্টারন্যাশনাল রিলেশনসের ক্ষেত্রে আমরা কী করতে চাই, আমরা ভারতকে কীভাবে ফেস করতে চাই, আমরা কীভাবে ডিপ্লোম্যাটিক নেগোসিয়েশনে আমাদের ইন্টারন্যাশনাল প্রেস্টিজের জায়গায় আমাদেরকে দাঁড় করাতে চাই। এই বিষয়টা আমরা সকলেই বসে আলোচনা করে, গ্রুপস করে, অ্যানালাইসিস করে একটা ন্যাশনাল প্রায়োরিটি ঠিক করা দরকার। এবং এটা যদি আমরা আমাদের সিভিল সোসাইটি থেকে শুরু করে গভর্নমেন্ট, পাবলিক, প্রাইভেট প্রত্যেকের সাথে আলোচনা করে যদি আমরা তৈরি করতে পারি, তাহলে আমরা জাতীয় ঐক্যটা খুব দ্রুত বেশি আমাদের কাজ হবে। অ্যান্ড সেকেন্ডলি, আমরা যখন এই জায়গায় সফল হব, জাতীয় ঐক্য করে বাংলাদেশকে উন্নত করার জন্য যে ডেভেলপমেন্ট পলিসিগুলো নিব বা যে এজেন্ডাগুলো আমরা নিব, সেটা বাস্তবায়ন কীভাবে হবে, সেই জন্য আমাদেরকে স্ট্র্যাটেজি নির্মাণ করতে হবে। সেক্ষেত্রে we need more analysis, more research and investigation, more comprehensive discussion among the people. মানুষের ভিতরে ওরাও বেশি আলোচনা করা দরকার, স্কলারদের সামনে আলোচনা করা দরকার। সেক্ষেত্রে আমি মনে করি জাতীয় ঐক্যের ক্ষেত্রে এবং জাতীয় ঐক্যের সাথে কালেকটিভ রেসপন্সিবিলিটির ক্ষেত্রে আমরা যে মডেলটা নিতে পারি, আমার কাছে মনে হয়েছে যে বিপ্লব পরবর্তী যে মডেলটা ছিল, যে কীভাবে তার কাজ করেছে, আমি আশ্চর্য হয়ে যাই। এটা কম সময়ের মাত্র 3 সপ্তাহের আন্দোলনটা কীভাবে অ্যাপ্লাই করলো যুবকেরা। আপনারা দেখেছেন যে অনেক যুবকে বলেছে যে আমরা কীভাবে স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করেছি। দেখেছি যে রাস্তার মধ্যে আমরা কয়েকজন অল্প সংখ্যক মানুষ মিছিল করলে আক্রমণ আসতে পারে, পুলিশ আক্রমণ করতে পারে, আমরা তখন শুধু রাস্তায় ঘোরাঘুরি করতাম। কিন্তু যখনই দেখতাম যে 50-60 জন লোক এসে দাঁড়িয়ে স্লোগান দিছে, তখন চতুর্দিকে সবাই দৌড়ে এসে প্রায় 500, 700, 1000 হয়ে গেছে। তখন একটা কালেক্টিভ রেসপন্স হয়ে গেছে। তাহলে এই যে প্রথমে যে সিচুয়েশন বুঝে সিদ্ধান্ত নেওয়া, এটা ইম্পর্টেন্ট। এবং আরেকটা বিষয় হচ্ছে কি, যে নিয়মিত আপডেট দেওয়া, যে আমাদের কি করা উচিত, কোন মুহূর্তে কোথায় কোন কাজটা করতে হবে, সেই প্রুডেন্স, সেই বিজ্ঞতা আমাদের থাকতে হবে। আপনারা দেখুন যে যেই 5 তারিখে আন্দোলনটা সেরা হওয়ার কথা ছিল 6 তারিখ, কিন্তু একদিন আগিয়ে নিয়ে এসেছিল। এটা যে কত প্রুডেন্ট সিদ্ধান্ত ছিল, এটা যদি আমরা যদি অ্যানালাইসিস করে বুঝতে পারি যে একদিন আগিয়ে আন্দোলনটা নেওয়া, এটা আমাদের জন্য কত সহজ হয়ে গেছে, বিপ্লবকে আরও বেশি ত্বরান্বিত করা গেছে। তাহলে আমরা এই যে বিষয়গুলো অ্যাপ্লাই করার ক্ষেত্রে, জাতীয় ইস্যুকে প্রাধান্য দিয়ে বাংলাদেশকে ডেভেলপ করার ক্ষেত্রে যে মোর স্ট্র্যাটেজিক, মোর ভাইব্রেন্ট সোসাইটি তৈরি করা, সেটা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপর আমাদের যেটা দরকার সেটা হচ্ছে শিক্ষানীতিকে পরিবর্তন করা। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা কি জানেন, এটা হলো যে 2024 সালে গণ অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, এটা অনেকের স্যাক্রিফাইসের পরিবর্তে বদলে এসছে। আমি মনে করি আমরা একটা নতুন ইতিহাস রচনা করা উচিত, যে ইতিহাসে কোনো পলিটিসাইজ করার সুযোগ থাকবে না। এটা হবে একটা কম্প্রিহেন্সিভ ইতিহাস লেখা, সেই উদ্যোগ সরকারের কাছ থেকে আসা উচিত আমি বলে মনে করি। একটা পুরো টোটাল ডকুমেন্টেশন করা দরকার, কারা কীভাবে এই আন্দোলনে জয়েন করেছে, মাদ্রাসা ছাত্ররা কীভাবে করেছে, আমাদের নারীরা কীভাবে নেতৃত্ব দিয়েছে, আমাদের শিশুরা কীভাবে এসছে,
আমাদের মুরব্বীরা কীভাবে এসছে, আমাদের সিভিল সোসাইটি কীভাবে এসেছে, এবং কি আন্তর্জাতিক পর্যায়ে জাতিসংঘ থেকে শুরু করে আন্তর্জাতিক হিউম্যান রাইটস থেকে শুরু করে আমাদের সিভিল সোসাইটি যারা বিদেশি ছিলেন, আমাদের প্রবাসী ভাইয়েরা যে কন্ট্রিবিউট করেছেন, প্রত্যেকটা জায়গায় তাদের কন্ট্রিবিউশনকে অ্যাকনলেজ করে একটা কম্প্রিহেন্সিভ ইতিহাস আমাদের লেখা দরকার, যে ইতিহাস আমাদেরকে সবসময় প্রেরণা দিবে। যখনই কোনো স্বৈরাচার আমাদের সামনে দাঁড়াতে চাবে, আমরা যেন ইতিহাস শিক্ষা নিতে পারছি না কীভাবে তাকে নামাতে হবে, সেখানে আমাদের কি রুল থাকা উচিত, একটা কালেকটিভ রেসপন্সিবিলিটি, একটা ন্যাশনাল কনসেনসাস মডেল আমরা তৈরি করতে হবে, যেটা আমাদেরকে আগামী 50-100 বছরে পৃথিবীর কোনো শকুন বাংলাদেশের তাকানোর সাহস করবে না। প্রিয় হাজিরিন, প্রিয় সুধী ভাইরা, আসুন আমরা এমন একটা বাংলাদেশ তৈরি করার স্বপ্ন দেখি, যে বাংলাদেশকে নিয়ে আমরা গর্ব করতে পারি, যে বাংলাদেশে আমাদের মনের কথাকে রিফ্লেক্ট করবে। এবং আমি শেষ করছি যে কথাটা বলে, এটা হলো এই, আমাদের স্বপ্নগুলো শুধুমাত্র স্বপ্ন যেন না থেকে যায়, সেক্ষেত্রে আমাদের ইনস্টিটিউশনাল প্রসেসে কাজ করতে হবে, এবং বাংলাদেশের সংবিধানে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটাতে হবে। আমরা যে নতুন বাংলাদেশ দেখতে পেয়েছি, স্বপ্ন দেখেছি, নতুন স্বপ্নের বাংলাদেশ গড়ার জন্য আমাদের প্রত্যেকটা কথা সংবিধান রিফ্লেক্ট করতে হবে, এবং সেই অনুযায়ী আমাদের রাষ্ট্রের গভর্নেন্স চলতে হবে, অ্যাডমিনিস্ট্রেশন চলতে হবে, অ্যাকাউন্টেবিলিটি নিশ্চিত করতে হবে, জনগণের উইলিং পার্টিসিপেশন এনশিওর করতে হবে। এবং আমরা যেন মনে করি যে বাংলাদেশের ডেভেলপমেন্ট মানে আমাদের ডেভেলপমেন্ট, বাংলাদেশ উন্নত হওয়া মানে আমি উন্নত হওয়া, আমার সন্তান উন্নত হওয়া, আমার জেনারেশন উন্নত হওয়া, বাংলাদেশ শিক্ষিত হওয়া মানে আমার পরিবার, আমার সমাজ, আমার ভবিষ্যৎ উন্নত হওয়া। এই চিন্তা যদি আমরা কল্পনা করতে পারি, তাহলে আমাদের ভিতরে একটা কালেকটিভ সেন্স তৈরি হবে, একটা ন্যাশনাল ইউনিটি তৈরি হবে। সেই অনুযায়ী আমি মনে করি আমাদের শিক্ষা, আমাদের রাজনীতি, আমাদের সমাজনীতি, আমাদের চেতনা, আমাদের ইতিহাস, আমাদের ঐতিহ্য, আমাদের স্বপ্ন সব কিছুকে মিলিয়ে একটা সুন্দর রাষ্ট্র আমরা দেখতে চাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।